নতুন বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক শিরোপা উপহার দিল যুবারা। নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতল ওরা। মুগ্ধ আবু সাইদের নাম বুকে লেখা মিরাজ হলো টুর্নামেন্ট সেরা। আসিফের হাতে উঠল সেরা গোলরক্ষকের পুরস্কারটা। রাওয়ালপিন্ডি টেস্ট জেতার পরও সুতোয় ঝুলছে হেড কোচ চান্দিকা হাথুরু সিং এর চাকরি। বৃহস্পতিবার সভায় বসছে বিসিবি। ক্যারিয়ারে একের পর এক রেকর্ড আর অর্জনে ভাসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের নতুন মাইল ফলক করেছেন স্পর্শ। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নতুন বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক শিরোপা নিয়ে আসলো বাংলার যুবারা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েছে ৪-১ গোলে। ম্যাজিক্যাল বয় মিরাজের জোড়া গোলের সাথে স্কোর শিটে নাম তোলেন রাব্বি হোসেন আর পিয়াস আহমেদ। সেই সাথে গোটা দলই খেলেছে দুর্দান্ত ফুটবল। বাকিটা অর্ণব বাপির রিপোর্টে। তারুণ্যের হাতে যে বিজয় কেতন উঠছে বাংলাদেশে, তার ঝলকানিতে নেপালও তো পুড়েছে। নাহিদ সজীবদের হাতে উঠেছে যে ঝড় সাফ অনূর্ধ্ব-২০ ম্যাচে, তাতেই যেন হলো তোলপাড়। স্বাধীন দেশের প্রথম শিরোপা এলো ঘরে, চারিদিকে ভাসছে তারুণ্যের স্রোত, উল্লাসধ্বনি ছড়িয়ে পড়েছে সবখানে। সেমিফাইনালে ভারত বধের পরেই আশা উঠেছিল তুঙ্গে। মিরাজুলও ছিলেন আগের চেয়ে বেশি ছন্দে। ওর প্রথম গোল ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে। ম্যাচের শুরু থেকেই বাংলার ডিফেন্স লাইন দিয়েছে আস্থার প্রতিদান। নেপালিদের সব অ্যাটাক ভেস্তে গেছে বাংলার ডেরায়। ৩ কাঠির নিচে আসিফ যেন বাংলার শেষ দেয়াল। স্বাগতিক সমর্থকদের আশার বেলুন ফুটো হতে তখনও কিছুটা সময় বাকি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নেপালিদের কোণঠাসা করে রাখে বাংলার ছেলেরা। মিরাজুল সুযোগ সন্ধানী, করেনি কোনো ভুল। ৫৫ মিনিটে ওর স্কোরে ব্যবধান দ্বিগুণ। ৬ মিনিট পরেই রাব্বি হোসেনের গোলে প্রতিপক্ষ নেপাল হলো ছারখার। ক্ষুরধার এমন খেলায় কার সাধ্য আছে এই তারুণ্যকে দাবায় রাখে, এমন সাফল্য মেলায়। গ্যালারি থেকে প্রতিপক্ষের সমর্থকরা বোতল ছুঁড়েছে, তবুও এ তারুণ্য করেনি কোনো ভুল। হাততালিতে করেছে আঘাতকে বরণ, কাটার বদলে দিল ফুল। ৩-০-তে পিছিয়ে পড়ে ধার বাড়ায় স্বাগতিকরা। ১ গোল শোধ দিলেও অতিরিক্ত সময়ে এসে হজম করে আরও ১ গোল। স্কোরার পিয়াস আহমেদ। দীর্ঘদিন এমন মুহূর্তের অপেক্ষায় ছিল বাংলার ফুটবল প্রেমীরা। নতুন বাংলাদেশে ফুটবল জেগেছে নতুন উদ্যমে। বিষ্ণা পেরোনো যুবাদের হাতে সাফের শিরোপা। ওরাই আগামীর বাংলাদেশ, হার না মানা বাংলাদেশ। অর্ণব বাপি, ৭১। গণ অভ্যুত্থানের ২৩ দিন পর বাংলাদেশের যুবারা ফুটবলে হলো দক্ষিণ এশিয়ার সেরা। মুগ্ধ আবু সাইদের নাম বুকে লেখা সেই মিরাজ হলো টুর্নামেন্ট সেরা। আর ভারত বধের পর ফাইনালে বাংলার বাজ পাখি আসিফের হাতে উঠল সেরা গোলরক্ষকের পুরস্কার। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা দেশবাসীকে উৎসর্গ করল ফুটবলাররা। মেহেদী নাইমের রিপোর্ট। ২০২২ সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর ওরা ক্রিকেটে জিতেছিল এশিয়া কাপ। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের ২৩ দিন পর বাংলাদেশ ফুটবলে হলো দক্ষিণ এশিয়ার সেরা। সারা পৃথিবীকে জানিয়ে দিল বাঙালি মচকায়, ভাঙে না, বিপদগ্রস্ত হয় কিন্তু ভয় পায় না। দেশ যখন নতুন করে গোছাচ্ছিল তখনই অপশক্তিরা ছেড়ে দেয় বাঁধ। বন্যা হয়ে দাঁড়ায় জাতীয় দুর্যোগ, সেখানে প্রাচীর হয়ে দাঁড়ায় বাংলার মানুষের একতা। প্রতিশোধটা নেয় সাফের সেমিফাইনালে ভারতের জালে গোল বন্যা বইয়ে। বুঝিয়ে দেয় এই বাংলাদেশ হার মানে না। আলহামদুলিল্লাহ, আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না। আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত আমি মনে করি আমার সব থেকে বড় অর্জন। সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন। ফাইনালে নেপালের মাটিতে নেপাল শক্ত প্রতিপক্ষ। প্রথমার্ধে আক্রমণেও ওরা এগিয়ে, তবে গেলবারের মতো এবার আর পুড়তে হয়নি ফাইনাল হারের আক্ষেপে। দ্বিতীয়ার্ধে মিরাজের জোড়া গোলে
4-1 গোলের জয়। প্রথমবারের মতো সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। বিষাদ সিন্ধুতে নায়াগ্রার উচ্ছ্বাস। যে খেলাটা খেলাতে চাচ্ছিলাম সিজনের আমি 15 দিন আগে যেখান থেকে শুরু করেছিলাম যে পাসিং ফুটবল খেলার জন্য, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যাদের টেকনিক্যালি সাউন্ড, পাসিং ফুটবল যারা খেলা সম্ভব, এবং সেটা ফাইনাল ম্যাচ ওরা করতে পেরেছে মাথার সামনে রেখে। সেই জন্য তারা, আমি মনে করি এই প্লেয়াররা ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে। এই নেপালের কাছেই গ্রুপ পর্বে হেরেছিল বাংলা। এই জয় মিরাজ আসিফরা উৎসর্গ করেছেন দেশের মানুষকে। ম্যাচ সেরা ও সর্বোচ্চ গোলদাতা হলেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম, যিনি প্রথম ম্যাচেই মুগ্ধ আবু সাইদকে বুকে ধারণ করেছিলেন। আর সেরা গোলরক্ষকের পুরস্কার গেছে ভারত জয়ের নায়ক আসিফ ভুঁইয়ার হাতে। আমি যে টপ স্কোরার হব এটা আমার চিন্তাই ছিল না, চিন্তার বাইরে ছিল একদমই। আমি চিন্তা করছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার, বাট এখান থেকে একটা সেট পিসে গোল করছি, এটা আমি বিশ্বাস করি না। এটা আল্লাহ পাক ছাড়া আমি করিই নাই, এটা আল্লাহ দিছে আমারে, এর জন্য আমি পারছি, তাছাড়া আমি সম্ভব। টিমমেটের সাপোর্টে আমি আসলে 2 ম্যাচ খেলেই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হতে পারছি আমি মনে করি। 71-এ স্বাধীন বাংলা ফুটবল টিম যেমন জনমত সৃষ্টি করেছিল, তেমনি বাংলাদেশ যে সরকার পরিবর্তনে পিছিয়ে যায়নি, বরং দৃঢ় পায়ে এগিয়ে চলার সঞ্চয় করছে, এই জয় তারই প্রমাণ। মেহেদী নাইম, 71। রাওয়ালপিন্ডি টেস্ট জেতার পরও সুতোয় ঝুলছে হেড কোচ চান্দিকা হাতুরু সিং এর চাকরি। জানা গেছে বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভাতেই হাতুরুকে রাখা না রাখার সিদ্ধান্ত নিয়ে নেবে পরিচালকরা। সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলছেন, এই লঙ্কানকে সরিয়ে লোকাল কোচ সালাউদ্দিন সোহেলদের সুযোগ দিলে মন্দ হবে না। বোর্ডের কাজের মধ্যে আরো স্বচ্ছতা আনার আহ্বান করেন রকিবুল হাসান। সাইফুল রূপকের রিপোর্ট। আমি তো মনে করি হাতুড়ের সিংহে কোনো সময় বাংলাদেশে কোনো উপকারে আসে না। হাতুড়ের সিংহে এদেশে ভালো করতে আসে না, এদেশে ক্ষতি করবে, কারণ একরোখা লোক। মাসে প্রায় 40 লাখ টাকা বেতন, অথচ হাতুড়ুর ছকে 22 গজ থেকে কালে ভদ্রেই মেলে খুশির খবর। বছর জুড়ে শোনা যায় হেড কোচের সঙ্গে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের ঝামেলার খবর। ক্ষমতা আর ইগো দেখিয়ে তামিমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন হাতুড়ু, এলোমেলেছে ড্রেসিং রুমও। হেড কোচের সঙ্গে বিসিবির চুক্তি আছে আরও 6 মাস। যদিও ভেতরের খবর অগ্রিম বেতন দিয়ে হলেও কোচকে গুড বাই বলে দিতে চান নয়া সভাপতি ফারুক আহমেদ। এই বিষয়ে বৃহস্পতিবারের বোর্ড সভায় হবে লম্বা আলোচনা। যদিও সাবেক অধিনায়ক রকিবুলের আছে ভিন্ন ভাবনা। জেলার কোচদের কোঅর্ডিনেটর হিসেবে দেখতে চান চান্ডিকা হাতুরু সিংকে। প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ, বিসিবি অ্যাপয়েন্টেড। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাতুড়ু সিংকে দিয়ে করাইতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকার বেতন পাই, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাতুড়ু সিংকে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, তত দিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে। দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে, সময় লাগুন। কিন্তু একটা কথা আছে না যে ভাই আপনার চাকরিতে তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তো বলে স্যার আমি তো চাকরিই পাই না, তোমার এক্সপিরিয়েন্স হবে কই থেকে? তো এখন আপনি দেখেন কেন পারবে না তারা। সোহেল আছে, সোহেল আপনারা হয়তো সোহেলের কথা উচ্চারণ করেন না, সালাউদ্দিন ঠিক আছে, সোহেল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ। 2012 থেকে এক যুগ বিসিবির সভাপতি হিসেবে কাজ করেছেন নাজমুল হাসান পাপন। তার আমলে নানা সময় উঠে এসেছে ক্রিকেট বোর্ডের নানা অনিয়ম আর দুর্নীতির খবর। বিসিবির আয় ব্যয়ের হিসেবও তোলা হয়নি ওয়েবসাইটে। সবকিছুতে স্বচ্ছতা দেখতে চান সাবেক এই অধিনায়ক। ট্রান্সপারেন্সি থাকবে, এবং বোর্ডের সবচেয়ে বড় ট্রান্সপারেন্সি একটা জায়গা হলো ফাইন্যান্স। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব। সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন নিলে আমরা দিই, সব কিছু দিই। তো আমরা কেন ভাই আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। দেশে পালা বদল হওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা বিসিবির পরিচালকরা পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমান সভাপতি ফারুক আহমেদ কেবল 9 জন পরিচালককে কাজে লাগাতে পারছেন। পরবর্তী বোর্ড সভায় এই 9 ডিরেক্টরের মধ্যেই ভাগ করে দেয়া হবে 23টা কমিটি। শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পেতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। আরেক ফাহিম অর্থাৎ ফাহিম সিনা হতে পারেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। একের অধিক কমিটির দায়িত্ব পেতে পারেন একাধিক পরিচালক। ক্রিকেট বোর্ডে রিফর্ম আনতেই হবে আপনাকে। বোর্ড অফ ডাইরেক্টরসের কাজ কিন্তু আমি ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা মার্কেটিংয়ের ছাত্র যেটা বুঝি,
3টা কাজ, কারণ আমি পলিসি দিয়ে দিয়েছি, আমি বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন তোমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেই জিনিসটাকে ওভারসি করা, দেখা উপর থেকে, এবং তাদেরকে ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, যারা যারা প্রফেশনালি কাজ করতেছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে। তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করে দিন। সাইফুল রূপক, ৭১, ঢাকা। বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে আনার পরও ফুটবলার আমিনুল হককে জেল খাটতে হয়েছিল। আশা করি সাকিব গ্রেপ্তার হবে না, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ 6টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরেও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে? বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানই বা কে? আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রান কার? উত্তর রহমান পেয়ারের রিপোর্টে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 23 বছরের পথ চলা, এই যাত্রায় সেরা ব্যাটসম্যান কে? আবার সেরা ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে মানদণ্ড কি হতে পারে? যদি রানের হিসাবকে মানদণ্ড ধরা হয় তবে মুশফিক সবার ওপরে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 6000 রানের মাইল ফলকে পৌঁছানোর অপেক্ষায়। বলা যায় তামিম, সাকিব, মুমিনুলদের চেয়ে অনেকটা এগিয়ে মুশি। গড়ের ক্ষেত্রেও ভালো অবস্থানে তিনি। আরেকটা মানদণ্ড হতে পারে বাংলাদেশের জেতা ম্যাচে সবচেয়ে বেশি রান। এখানেও মুশফিকের নাম সবার উপরে। টাইগাররা জিতেছে এমন 19 টেস্টে দলে ছিলেন মুশফিক। ওই টেস্টগুলোতে তার মোট রান 1587। দুইয়ে মুমিনুল, তার সংগ্রহ 1366। পরের দুইটা স্থানে যথাক্রমে তামিম ও সাকিব। বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সবচেয়ে ভালো ব্যাটিং এভারেজ কার? এখানে তালিকার শীর্ষে মুমিনুল হক, তার ব্যাটিং গড় এক্ষেত্রে অবিশ্বাস্য 62। দুইয়ে মুশফিক, 3 আর 4-এ তামিম আর সাকিব। যিনি সেরা তাকে ঘরের মাটিতে যেমন সফল হতে হয় তেমনি বিদেশের মাটিতেও ভালো ব্যাটিং করতে হয়। এই মানদণ্ড বিবেচনায় নিলে মুমিনুল ডাহা ফেইল। গড় সবার চেয়ে খারাপ। বিদেশের মাটিতে তামিমের ব্যাটিং এভারেজ সবচেয়ে ভালো, এরপরই মুশফিকের অবস্থান। আরও একটা মানদণ্ডে বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে 3টা ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারকে করেছেন রঙিন। একটা ডাবল সেঞ্চুরি রয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিজের করে নেয়ার দৌড়েও শামিল মুশফিক। টেস্ট, ওডিআই আর টি20তে মোট 15,192 রান করেছেন তামিম। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মুশফিক। তার সংগ্রহ 15,159 রান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই তাকে ছাড়িয়ে যেতে পারেন মুশফিক। রহমান পেয়ার, ৭১। দেশে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। যে যার অবস্থান থেকে নেমে পড়েছে বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে। যাতে এবার যুক্ত হলো বাংলাদেশ এইচপি দলের 2 ক্রিকেটার। বুক পানিতে কাঁধে ত্রাণ নিয়ে তারা ছুটে চলেছে কুমিল্লা 14 গ্রামে। দাঁড়িয়েছেন গ্রামের 500 পরিবারের পাশে। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আমরা তো আসলে দুর্ভাগা, ছেলেরা যে এই কাজে আসবা এটা তো কল্পনাতীত। চারপাশ পানিতে থই থই। বাড়ির উঠোন দিয়ে বেয়ে চলেছে নৌকা। বৃদ্ধ বাবাকে জড়িয়ে যেন দুঃখ অংশন করছেন বাংলার তরুণ 2 ক্রিকেটার জিসান আহমেদ, মাহফুজুর রহমান রাব্বি।
ক্রিকেটারদের প্রতি বাংলার মানুষের ভালোবাসাটা হয় অকৃত্রিম। তাদের জয়ে মনের ভিতর স্ফুটিত হয় আনন্দ ঝর্ণা, আবার পরাজয়ে চোখে নেমে আসে বিষাদের অশ্রু। কোনো এক অজানা বন্ধনেই যেন আবদ্ধ দুটি পক্ষ। তবে দেশে নেমে আসা সর্বনাশা বন্যায় যেন ভিন্ন রকম এক ভালোবাসার সাক্ষী হলো বাংলা। দেশের মানুষের বিপদে দল নিয়ে পানিতে নেমে পড়েছেন বাংলাদেশের এইচপি দলের ক্রিকেটাররা। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, ঘরে থাকার উপায় নেই। পানিতে নিমজ্জিত ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী। দুর্ভোগ যেন আঁকড়ে ধরেছে জীবনটায়। যে দুর্ভোগে কিছুটা প্রলেপ দেওয়ার দায়িত্ব নিতে কুমিল্লার 14 গ্রামে ছুটে গেছেন তরুণ দুই ক্রিকেটার। কোথাও হাঁটু পানি তো কোথাও তা বুক পেরিয়েছে, কিন্তু তাতেও যেন ভাঙেনি জিসানদের মনোবল। পানিকে জয় করতে কাঁধে ত্রাণ নিয়ে ছুটে গেছেন মানুষের দ্বারে দ্বারে, বিলিয়েছেন অন্তত 500 পরিবারে। তবে মহৎ এই কাজে রাব্বিরা একা না। রিপন মণ্ডল, আবু হায়দার, রনি সহ অসংখ্য ক্রিকেটারকে পাশে পেয়েছে তারা। অলমোস্ট সবাই ছিল, এইচপিতে যারা ছিল তারা সবাই কিছু না কিছু ভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের সবাই কন্ট্রিবিউশন ছিল, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল এবং যারা বড় ভাইরা আছেন তারা আমার সাথে অনেকভাবে অনেক কিছুভাবে হেল্প করেছেন। আবার অনেক আঙ্কেলও আমাদের হেল্প করেছেন, ফোন দিয়ে অনেকে আমাদের হেল্প করতেছে। রিপন মণ্ডল, মারুফ, তানজিদ তামিম ভাই, আবু হায়দার, রনি স্যাররাও আছেন, আমাদের হান্নান স্যাররাও আমাদের সাথে হেল্প করেছেন, সবাই আছেন। বিপদে দেশের মানুষের পাশে থাকতে পারাটা জীবনের সেরা অর্জনগুলোরই একটা মানছেন অলরাউন্ডার মাহফুজুর রহমান। আসলে এটাকে কিভাবে আসলে এটাকে এক্সপ্লেনেশন করার কোনো ভাষা নেই। আসলে তাদের যে একটা খুশি বা তারা যে একটা বিপদে আছে, এর ভিতরে যে তারা আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছে, এটা একটা খুব বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়। জিসানদের এই বাসনা সাধনে ভূমিকা রাখা স্থানীয় সংগঠন মিলেনিয়াম ফ্রেন্ডসও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে চালিয়ে যাচ্ছে কার্যক্রম। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজহারউদ্দিন দিয়েছেন সাহায্যের আহ্বান। সেই শুরু থেকে মানুষকে পানির মধ্যে মানুষকে উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পানি, মোমবাতি, যত কিছু প্রয়োজন যেভাবে হোক রাত দিন 24 ঘন্টা মিলেনিয়াম ফ্রেন্ডস কাজ করে যাচ্ছে। শুধু এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই বিপদ থাকবে না, এই বিপদ ইনশাল্লাহ একদিন কেটে যাবে। মাঠ থেকে দেশ ভাসিয়ে নেয়া বন্যা, সব জায়গায় জিসানরা থাকুক আইডল হয়ে। তাদের দেখেই তো শিখবে আগামীর প্রজন্ম, যারা একটা সময় দেশের হালটা ধরবে। রেদওয়ান শাওন, ৭১। মাত্র ৩৫ বছর বয়সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ১ ডিসেম্বর আইসিসিতে দায়িত্ব নেবেন। আইসিসিতে দায়িত্ব নেবার পর তার বিসিসিআই সেক্রেটারি পদটা শূন্য হয়ে যাবে। এর মধ্য দিয়ে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে যাচ্ছেন জয় শাহ। ২০০৯ সালে ক্রিকেট সংগঠক হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন। ২০১৯ সাল থেকে জয় বিসিসিআই সেক্রেটারি হিসেবে আছেন। ২০২২ সালে এ পদে তিনি পুনর্নির্বাচিত হন। জয় শাহ আইসিসিতে দায়িত্ব নিলে বিসিসিআইতে সৃষ্ট তার শূন্য পদে কে বসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ৭১-এর সাথে। Thank you.